যে আসলে ইসলামী ব্যাংকে হচ্ছেটা কি, সবাই এর নিয়ন্ত্রণ পেতে চায় কেন, গ্রাহকের কথা না ভেবে? না, প্রথম কথা হলো যে এই যে 5টা ব্যাংক যে মার্জ হলো আর কি, জি, এদের গ্রাহকের সংখ্যা আপনি জানেন? এই যে একীভূত হইল যে 5টা ব্যাংক, এরকম 75 লাখ, 75 লাখ। এবং 75 লাখ গ্রাহক তারা টাকা তুলতে পারতেছে না। ওকে, এবং এই যে প্রবলেমটা, এইটা দিস ইজ এ কন্টিনিউশন অফ লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট। মনসুর সাহেব যখন গভর্নর ছিলেন তখন উনি এই 5টা ব্যাংকে দুর্বল ঘোষণা করলেন। ঠিক আছে, আপনি যখন কোনো ব্যাংকে দুর্বল ঘোষণা করবেন তখন স্বাভাবিকভাবে গ্রাহকরা কি করবে? শঙ্কার মধ্যে পড়ে যাবে, শঙ্কার পড়তে, তখন ধুমসে টাকা তোলা শুরু হইলো ইত্যাদি। এবং দেখেন এখন ব্যাংকগুলির যে এই যে মার্জ ব্যাংক যেটা, সেটা কি অবস্থার মধ্যে আছে। এবং মনসুর সাহেব যেটা করছিলেন, এইটা কিন্তু অনেকে বলে যে এটা তার একটা পার্সোনাল ব্যাপার ছিল, এক্সিম ব্যাংকের এমডির সঙ্গে তার কি একটা প্রবলেম হয়েছিল ইত্যাদি। যাই হোক, আপনি যখন কোনো ব্যাংকে আপনি দুর্বল ঘোষণা করবেন তখন স্বাভাবিকভাবে কি ব্যাংকের সাথে মানুষের যে আস্থা, সেই আস্থাটা নষ্ট হয়ে যাবে। কারণ মানুষ তো টাকা রাখে সরকারের কাছে, ব্যাংকে রাখে না। না, তারা মনে করে যে ব্যাংক হচ্ছে সরকারের প্রতিনিধি। এই ব্যাংক যদি ব্যাংক্রাফট হয়ে যায়, এই ব্যাংকের মালিক যদি পালায়া যায়, যাই হয় না কেন আমি আলটিমেটলি টাকাটা পাবো, কারণ এটা গ্যারান্টি আছে সরকার, তাই না? বাংলাদেশ ব্যাংক, সে কারণেই তো মানুষ ব্যাংকে টাকা রাখে। তো সেই আস্থার জায়গাটা যখন চলে যায় তখন আপনার এই ব্যাংকগুলি প্রবলেমে পড়বে, এটি স্বাভাবিক। এখন আপনার যে প্রবলেম, আপনার যে কথাটা, সেটা হচ্ছে দেখেন ইসলামী ব্যাংকের যে ইমেজ, এই যে এই ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকের, ওনাকে আমি চিনি, বাংলাদেশ ব্যাংকের স্পোক্সম্যান মনে হয় উনি, জি, আরিফ হোসেন খান। আরিফ, হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে একসময়। এই যে ইসলামী ব্যাংক সম্পর্কে যে ইমেজ, এইটা কিন্তু উনি যেটা বললেন এটা কিন্তু ঠিক। এবং আপনার এই যে আবুল বারাকাত সাহেবের যে একটা মৌলবাদের ফান্ডিং এর উপরে যে একটা তার গবেষণা আছে, আপনি নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই। সেখানে কিন্তু বলা আছে যে মৌলবাদের ফান্ডিং এর একটা অন্যতম উৎস হচ্ছে ইসলামী ব্যাংক। ঠিক আছে, এবং এই ব্যাংক নিয়ে নানা রকম কথা আছে, যেমন এটা রিক্রুটমেন্ট প্রসেস শুধুমাত্র আপনার জামাত শিবিরের মধ্যে কনফাইন্ড, নিশ্চয়ই। রিক্রুটমেন্ট প্রসেস। এবং তাহলে এই ব্যাংকটা তো একটা সময় আওয়ামী লীগও দখলে নেওয়ার প্রবল রকমের চেষ্টা করেছিল, তার হাতে আসেনি দখলে তাহলে এস আলমকে দিয়ে। না, কথাটা হচ্ছে যে আমার কথাটা হচ্ছে যে একটা ব্যাংক সে পলিটিক্যাল ফোর্স দ্বারা পরিচালিত হবে কেন? এটা একটা মৌলিক প্রশ্ন, নিশ্চয়ই, তাই না? এটা পিওরলি একটা ইকোনমিক্স, পিওরলি একটা ইকোনমি, তাই না? এইটা যে কোনো ব্যাংক, এটা পলিটিক্যাল ফোর্স দ্বারা তো, যদি আপনার কোনো রাজনৈতিক দলের ফান্ডিং এর ব্যবস্থা, তাহলে তারা এনজিও করতে পারে, তারা নানা রকম আর্থিক প্রতিষ্ঠান করতে পারে, নানা রকম। কিন্তু ওয়েন ইট ইজ এ ব্যাংক, আপনি নাম দিচ্ছেন এটা ব্যাংক, তাই না? তো অন্য ধরনের আপনারা ইনস্টিটিউশন, কি বলে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গড়ে তোলেন, তাই না? আছে তো, জামাতের তো অনেক প্রতিষ্ঠান আছে না, কোচিং সেন্টার আছে, তারপরে স্বাস্থ্য খাতে অনেক ধরনের আছে, তারপরে নানা রকম আছে। ব্যাংকে কেন এটা ব্যবহার করতে হবে, তাই না? তো ফলে এখন যে নতুন চেয়ারম্যান, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই যে কেন আন্দোলনটা হচ্ছে, এটা আমি এক্স্যাক্টলি কারণটা জানি না, কি মানে কেন আজকে নতুন চেয়ারম্যান যিনি যোগ দিয়েছেন তাকে আসলে বলা হচ্ছিল যে সরকার পরিবর্তনের পর মব করে তাকে পদত্যাগ করা হয়েছিল। তিনি আজকে আবার নতুন পেয়েছেন খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের মানে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। নাকি মব করে তাড়ানো হয়েছিল, রাইট, সরকার পতনের পরপরই তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছে। আবার এই যারা আসছে, যে যারা এই ব্যানারে, ফোরামের ব্যানারে আন্দোলন করছেন, তারা তার পদত্যাগ চাচ্ছেন। তার যে 5টা দফা দাবি করেছেন, সে দাবির মধ্যে আবার ইন্টারেস্টিংও আছে, তারা আবার শুধু ইসলামী ব্যাংক না, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চান। যাই হোক, আমরা বরং এই ফাঁকে, জি না, আমি বলি, মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ নিয়ে কিন্তু প্রথম থেকে কথা আছে, কথা উঠছে কিন্তু, যে উনি তো অ্যাকচুয়ালি ইকোনমিস্ট না, উনি তো মানে পিওরলি ইজ এ বিজনেসম্যান। এবং এমনও কথা উঠছে যে তিনি ঋণ খেলাপি, এরকম কথা উঠছে কিন্তু।
এই নিয়োগগুলো কেন সরকার এইভাবে রিস্ক নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, এর ধরনের নিয়োগ তো সরকারের পক্ষে মানে ইনি একেবারে প্রথম দিকে এটা নেওয়াটা খুবই মানে অবিবেচনা প্রসূত হয়েছে আর কি। হ্যাঁ, এমন লোককে নিয়োগ দেওয়া দরকার ছিল যিনি বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি। এরকম লোক কি নাই? বাংলাদেশে অনেক ভালো ভালো ইকোনমিস্ট আছে, ভালো ভালো ব্যাংকিং এর উপরে তাদের যথেষ্ট দখল আছে, কমান্ড আছে, সেদের বহু লোক আছে, তাদের একজনকে করলেই হইতো। এখন অনেকে বলতেছে তো এটা পার্টিজান, এখন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইজ এ পার্টিজান। তো ফলে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যদি পার্টিজান একটা লেভেল লেগে যায়, হ্যাঁ, তাহলে তো এইটা কন্টিনিউয়াসলি এই ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হইতে থাকে। আমি বরং ধরেন এই যে প্রবণতাগুলো তৈরি হচ্ছে, আপনি দেখছেন যে এক এক জায়গায় এক এক ধরনের অস্থিরতা তৈরি করে এই ফোরামের ব্যানারে সেই ফোরামের ব্যানারে এসে দাঁড়াচ্ছে, এটা করতে হবে সেটা করতে হবে। মানে এটা আসলে চলবে কতদিন? এটা কিভাবে নিয়ন্ত্রণ হবে? এটা যে আরো বাড়বে না? আপনি যদি গতকাল বা তার আগের দিনেও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন, তিনি কিন্তু স্পষ্টত একটা ইঙ্গিত দিচ্ছেন যে সামনে একটা কঠিন সময় আসছে। তারই কি আলামতগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে কিনা? বলছি, একটা জিনিস আপনারা বুঝতেছেন কিনা এটা আমি বলি, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট যে সমস্ত বাজে কাজ করে গেছে অর্থনীতি সহ সব ক্ষেত্রে, এই জিনিসগুলো বর্তমান ইলেক্টেড গভর্নমেন্ট এই জিনিসগুলিকে অ্যাড্রেস করতেছে না, এমনকি বলছেও না যে ইন্টারিম গভর্নমেন্টের এই ত্রুটি ছিল বা এরা এই করছে। এক রহস্যময় কারণে ডক্টর ইউনূসকে বর্তমান সরকার স্পেয়ার করে যাচ্ছে। রহস্যময় না, আমরা বুঝি কি কারণে, সেটা কি? এটা আমেরিকা, আর কিছু না। এখন দেখেন, আমেরিকাকে হোস্টাইল করে, ইউনূসকে হোস্টাইল করা মানে আমেরিকাকে হোস্টাইল করা, আমেরিকাকে হোস্টাইল করা মানে ক্ষমতা ইজ এট স্টেক। ফলে ইউনূস সরকারের যত অপকর্ম, হ্যাঁ, কোনোটাই কিন্তু এক্সপোজ হচ্ছে না, করতেছে না গভর্নমেন্ট ইচ্ছাকৃত হবে। ইভেন দেখেন আপনি এই যে হামের যে টিকা, এইটা যে একেবারে মানে কি নির্দ্বিধায় বলা যায় যে এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, সেটাও কিন্তু ইনভেস্টিগেট করা হচ্ছে না, কিছু হচ্ছে না। কি যে কারণ আল্লাহ জানে। এবং গত 18 মাসের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেইটা তো আপনারা ধরেন যে অর্থনীতির ক্ষেত্রে যদি আমি বলি, কোনো ইনভেস্টমেন্ট ছিল না। তারপরে ইনফ্লেশন, হাই ইনফ্লেশন, প্রায় ডবল ডিজিটের কাছাকাছি, জিডিপি কম, সব কিছুতেই একটা অর্থনীতির একটা বাজে গ্রাফ তৈরি হয়েছিল। তো এখন সেই জায়গাটা, সেই বাংলাদেশটাই তারেক রহমান টেক ওভার করছে, তাই না? তো উনি যখন টেক ওভার করলেন, তখন তো এই যে 18 মাসের যে মিসরুল, একটা তো আছে 17 বছরের অব্যবস্থাপনা, 17 বছরের লুটপাট তো আছে, এর তো কোনো ইয়ে নেই। আর এই যে 18 মাসের যে অব্যবস্থাপনা, এই যে নানা রকম করাপশন, নানা রকম, দেখেন প্যান্ডোরার বাক্স খোলা শুরু হইলে কিন্তু বহু কিছু বের হবে। কিছু কিছু বের হয়েছে কিন্তু অলরেডি, কিছু কিছু বের হয়েছে এবং আরো বের হবে। তার মানে যদি এম করে বলি যে 17 এবং 18 মানে 17 বছর এবং প্লাস 18 মাস, অর্থাৎ 18 বছর 8 মাস, এই 18 বছর 8 মাসের যা ঘটনা প্রবাহ, যা উচ্ছিষ্ট বা যা তীব্র যন্ত্রণার, সেগুলো একটি 3.25 মাসের সরকারের কাছ থেকে না, মানে এটা তো নিশ্চয়ই কোনো আলাউদ্দিনের চিরাগ না। আমি বলছি শুনেন, বর্তমান সরকারের বা সব পলিটিক্যাল পার্টি 18 মাস 17 বছরটাকে বড় করে দেখায়, দেশ ধ্বংস করে দিয়ে গেছে, অমুক করছে তমুক করছে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, এই 17 বছর 16 বছরের অর্থনীতি ভালো ছিল না, কিন্তু 18 মাসটা কেন জানি উপেক্ষা করা হচ্ছে। এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা কিন্তু টোটালি উপেক্ষা করা হচ্ছে যে এই সরকারের যে ব্যর্থতাগুলো। তো এখন আমি শুনে নিতে একটু আব্দুল্লাহ পাশে আছে, উনিও কি মনে করেন কিনা যে 18 মাস অপেক্ষা করা? 100 বার আমি এই শব্দটা লিখছিলাম যে আমাদের একটা তো এত বেশি বলি আমরা, এটা তো আমি কিছুটা বলতে থাকবো, কারণের সাথে এখানে একটু আমি দ্বিমতে পোষণ করি, ওটা বলতেই থাকবো। কিন্তু সাথে যে স্বপ্ন নিয়ে শুরু হলো 5ই আগস্টের পরে, সেটা কিন্তু মোটা দাগে ধাক্কা খেয়েছে। আমি দুঃখিত আমার স্টুডেন্ট মাহফুজের প্রসঙ্গটা আবার আনার জন্য, তার খতিয়ান কিন্তু সেটা তুলে ধরেছে। আমি যেটা চাই যে এই খতিয়ানের সাথে আরো অনেক কিছু যুক্ত করার আছে, নাহলে তার এই দায়ভার কিন্তু এই সরকারের উপরে পড়বে এসে। এবং সেটাকে আপনি অর্থনীতির খাত বলেন, সাংস্কৃতিক খাত বলেন, সামাজিক খাত বলেন, এবং দুর্নীতির কথা মাহবুব ভাই বললো, আমি তার সাথে একমত। এবং এই যেমন আগের 17 বছরের কিন্তু অর্থনীতির একটা অ্যানালাইসিস, একটা কমিটি করে, কমিশন করে রিপোর্ট দিয়েছে, তার একটা চিত্র আমরা পাই। অন্যান্য কমিশনগুলো ঘুমের একটা রিপোর্ট আমরা পেয়েছি, পুলিশের উপরে কাজ হয়েছে।
কিন্তু এখন কিন্তু প্রয়োজন এই সরকারের, সেটা হচ্ছে যে এই যে 18 মাসের সরকার কোথায় নিয়ে গেল দেশকে, মেজর ইন্ডিকেটর গুলো লিস্ট। কিন্তু এই প্রবণতাটাকে আপনি লক্ষ্য করেছেন? আপনি যদি একটু লক্ষ্য করেন যে 2008-9 আওয়ামী লীগ কিন্তু এসে 2008-9 আওয়ামী লীগ কিন্তু এসে ঠিক এই প্রসঙ্গটি বা এই কথাটাই সামনে আনতো যে 2001 থেকে 2006 বিএনপি একেবারে দেশটাকে ধ্বংস করে আমাদের হাতে দিয়ে গেছে। এখন সেম বয়ান তো ওই ন্যারেটিভটাকে এটার সঙ্গে আনার জন্য আমি বিনীত আপনার সাথে খুব স্ট্রংলি দ্বিমত পোষণ করি। বিনীত হয়ে স্ট্রংলি আছে, হ্যাঁ অবশ্যই, যেহেতু অ্যাঙ্কর হিসেবে বিনীত হয়ে বলছি, আর আর্গুমেন্ট হবে স্ট্রংলি, আমারটা স্ট্রংলি আর্গুমেন্ট হিসেবে বলছি। সেটা হচ্ছে যে ওই প্রেক্ষিতের সাথে তো আওয়ামী লীগের এই প্রেক্ষিতকে আপনি তুলনাই করতে পারেন। এটা একটা লুটপাট, একটা অরাজকতা, একটা ফ্যাসিস্ট একটা সময়, স্বৈরাচারের বদলে আমরা কেন ফ্যাসিজমকে ইউজ করছি সেখানেই তো করছি, সেটা আপনি তুলনা করতে পারেন না। তার সাথে আবার 18 মাসে এসে আপনি তো অন্য বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেটা আবার বোঝা হয়ে দেখেছেন। এখন সেটা তো আপনি 9-এর সঙ্গে এটা তুলনা করতে পারেন না। সেই 1/11 এর ঘটনার সাথে আপনি তো আর ফ্যাসিস্ট উৎখাত করা। আমার কথা যদি থিন লাইনে আসেন, প্রত্যেকটি সরকার প্রথমবার দায়িত্ব নিয়ে এসে বলে বিগত সরকার একেবারে শূন্য থেকে সবকিছু শেষ করে দিয়েছে, এটা আমাকে শুরু করতে হচ্ছে শূন্য থেকে। আগে আপনি রাজনীতির ইতিহাস দেখেন, জাস্ট এখন আপনি পশ্চিমবঙ্গের ঘটনাটাই দেখেন, এটা কমন রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই রাজনৈতিক বক্তব্য কতটুকু অন্তঃসার শূন্য আর কতটুকু যুক্তিযুক্ত এই অনুষ্ঠানে বোধহয় সেটা বলার অপেক্ষা রাখে। সেই ক্ষেত্রে আমি বলছি যে ওই সময় আর এই সময়টা ভিন্ন সময়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই সরকার যে দায়িত্বটা নিল, আপনি মাহবুব ভাই একটা কথা বললো যে ইন্টারিমের সমস্যাগুলো বলছে না, আমিও ওনার সামনে বলতে চাই যে ইন্টারিমের সমস্যাগুলো আলোচনায় কিন্তু উঠে আসছে এখন। শুধুমাত্র মাহফুজ আলমের বক্তব্য না, শুধুমাত্র আসিফের বক্তব্য না, অনেক বক্তব্যে উঠে আসছে। মানে আমি আশা করি যে আরো এই ধরনের বক্তব্য, বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তার বক্তব্য না, এই বক্তব্যগুলো তো উঠে আসছে বিক্ষিপ্ত ভাবে। কিন্তু গভর্নমেন্টের একটা ডেলিভারেট স্ট্র্যাটেজি যে ইউনুসকে এক্সিট দেয়া বা বক্তব্য আমরা তুলবো না বা কোনো বক্তব্য থামিয়ে দেবো, সেটা আমি মনে করি না। বা পুরোটাই আমেরিকা যা বলছে তাই করতে, তাহলে তো আমরা শুনতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার চায়না যাবেন, সেরকম প্রেক্ষিতটা তার ভিন্ন হতে পারতো। ওটা ভিন্ন আলোচনা। আপনার এখানে আমরা কতদিন আলোচনা, নির্বাচনের আগে আগে লন্ডন আমি যেটা সেটাও কি কোনো ধরনের, সেটা আমি মনে করি জাতির জন্য একটা বড় ব্লেসিং, সেটা আমি অনেক বড় ব্লেসিং মনে করি। ওটা একটা গাইডিং প্রিন্সিপাল, ওটা একটা স্পেয়ার হেড বা একটা দিক নির্দেশনা দিয়েছিল। যে ইলেকশন আমাদের কাছে একটা সমালোচনা হচ্ছে না, যে সালাউদ্দিন বলছে যে আমরা ইলেকশনটা না করতাম সেজন্য মেনে নিয়েছি। বাস্তবতাটা ওনার মতো একজন সিজন পলিটিশিয়ানের বুঝতে হবে তাহলে কত রকমের প্ল্যান ছিল, বা আমরা যেসব ঘটনা পরে শুনেছি এই নির্বাচন নিয়ে। এবং দেখেন একটা জায়গায় আমরা কেউ বলছি না যে 36% ভোটের দিকে আমি নাই গেলাম, আসনের সংখ্যার দিকে নাই গেলাম, কিন্তু এই যে একটা মডারেট বাংলাদেশে যে খোলসটা পাল্টে দেওয়ার কথা, যেমন উনি বারকাসারের কথা বলতেছিলেন, যে খোলসটা পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা আসছে সংস্কৃতি ক্ষেত্রে, সেটা প্রাতিষ্ঠানিক নিয়োগের মাধ্যমে, সেটা আমাদের রাষ্ট্রের যে বৈদেশিক পলিসি সেটার তোলার মাধ্যমে। আপনি 71 নিয়ে কথা বলতে পারেন না। একটা চ্যানেল ডিবেট দেখলাম, একটা চ্যানেলে আমাদের দুদু ভাইয়ের সাথে ডিবেট করছে একজন এমপি। আপনি 71 নিয়ে তো আসলেই বারবার বলবো, প্রতিদিন বলবো, 100 বার বলবো, জীবদ্দশা যতদিন ততদিন বলবো, এবং সেটাকে আপনি 71 নিয়ে বলতে দেবেন না। এই রাজনীতির পৃষ্ঠপোষকতা যদি করে যায় অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়ভার নিতে হবে। আমি একটু বলি, প্লিজ একটু বলবো, প্লিজ আপনি বলার পরে সেটা হচ্ছে যে দেখেন, যে বললেন না মাহফুজ আলম, আসিফ, তসবির ইত্যাদি অ্যাডভাইজারি কাউন্সিলের যারা উপদেষ্টা, তারা যে এই সম্প্রতি কথা বলতেছে, এইটা হচ্ছে এক ধরনের ভয় থেকে। হ্যাঁ, এই যে সেটা হতে পারে এক ধরনের, আমি বলি এটা গভর্নমেন্টের ডেলিভারেট স্ট্র্যাটেজি না, যে ওটা না বলা না বলতেছি, তারা এক ধরনের ভয় থেকে যে যদি আবার আওয়ামী লীগ চলে আসে, এটা 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 সবাই বুঝতেছে। এটা কথাটা হচ্ছে যে অ্যাডভাইজারি কাউন্সিল থেকে কেন বলা হবে, এই প্রেজেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে কেন ইনভেস্টিগেট করা হচ্ছে না, কি কি হয়েছে না হয়েছে 18 মাসে করতে হবে না? সেটা তো অর্থনীতির চালচিত্র বলছে না, গভর্নমেন্ট তো বলছে যে আমাদেরকে অর্থনীতিটা এখানে রেখে গেছে, লোন এত। এখন তো আমি যেটা বললাম যে সেটা তো আপনি গোছানো হবে চাচ্ছেন কোনো ডকুমেন্টে, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনি দেখেন, আপনি যদি আমি সংস্কৃতি মন্ত্রীর উদাহরণ দিই, ওনার প্রথম দিকের বক্তব্য, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, যে আমাদের সংস্কৃতির যে ধরনের বিস্তার ঘটেছে সেটার থেকে বেরিয়ে এসে নতুন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ইন্ট্রোডিউস করতে হবে, সেটা নতুন কুড়ি হোক বা আমাদের যে ইভেন্ট গুলো হচ্ছে। আমি যে কথাটা বললাম, আপনি দেখেন আমাদের কনসার্ট বন্ধ হয়ে গেছিল, আমাদের বাউল তো পুড়ে মেরে ফেলছেন, আপনি মাজার তো ভেঙে ফেলেছেন, সেটা থেকে বেরোচ্ছি না আমরা, সেটা তো আলোচনা হচ্ছে না। আপনি ব্রাহ্মণবাড়ির খবর জানেন? ব্রাহ্মণবাড়ির খবর জানি আমি, সেখানে আমরা এটা চাই না। আবার একই ভাবে পটুয়াখালীতে যে বক্তব্য সেটাও চাই না। ব্রাহ্মণবাড়িয়াতে বলতেছে যে আলেমদের জায়গা চলবে না, এটা অবশ্যই বন্ধ করে দিছে। এবং 100% আপনার সাথে সেটা গ্রহণযোগ্য নয়। শুনেন, ব্রাহ্মণবাড়িয়া হ্যাজ বিকাম, এইটা যে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত এটা মনে হচ্ছে না। টোটাল ব্রাহ্মণবাড়িয়াটা এখন আমি একমত, এখন আলেমদের দখলে চলে গেছে। এখানে কোনো
কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে না, সিনেমা নামায় দিচ্ছে হল থেকে, এবং কোনোভাবে এটাকে সাপোর্ট করা যায়। এবং ব্রাহ্মণবাড়িয়া এমনিতে আগে থেকে একটু ফান্ডামেন্টালিজম বেশি আছে, এটা আমরা জানি, কিন্তু ইদানিং এটা মারাত্মক আকার ধারণ করছে। ফলে এই যে আমি আপনার সাথে একমত, এটা তো আমি একমত, এবং এটা কোনোভাবে এটাকে টলারেট করা যাবে না। আমাদের বললাম যে ডেফিনেশনটা যেভাবে চেঞ্জ করার প্রচেষ্টা হয়েছে সেটা আমরা কন্টিনিউ করতে দিতে পারি না। যে ধরেন 2024 সালের আগস্ট মাসে ডক্টর ইউনূসকে ঘিরে যে উচ্ছ্বাস, কিংবা আওয়ামী লীগের 17 বছরের শেষ দিকে এসে ডক্টর ইউনূসকে যেভাবে আওয়ামী লীগ হেয় প্রতিপন্ন করেছে, সেই সময় যে বিএনপির উচ্ছ্বাস, বিশেষ করে আপনি কান পাতলে এখন ইউটিউব ঘাটলে বা সোশ্যাল মিডিয়া ঘাটলে আন্দালিব রহমান পার্থ, যিনি বিএনপি জোটের অংশ, তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন ইউনূস সম্পর্কে, এই জায়গা থেকে সবাই একেবারে ইউটার্নে আসছে কি কারণে? ওই যে অ্যাডভাইজারি কাউন্সিল বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি স্পেসিফিকলি বলি, তাকে নিয়ে তো এখন ইচ্ছা দেখেছেনই তো আপনি নিশ্চয়ই, সেটা থেকে একেবারে ঘুরে গেল, কিন্তু শুধুমাত্র কি তারা 18 মাস আসলে ফাংশন করতে পারেনি, বা তাদের নিয়ন্ত্রণ থেকে আসলে জামাতের উত্থান হয়েছে, এটাই মূল কারণ? না, এখানে শুনেন, ব্যাপারটা হচ্ছে যে ইন এভরি সেক্টর আমি 18 মাসের রুলকে আমি একটা পজিটিভ ছিল, সেটা হচ্ছে গুম হয় নাই। ওকে, একটাই না, ভোট হয়েছে, সেটা ভোট কি হয়েছে, এটা তো আর্মি করে দিয়েছে ভোট, এটা কি ইউনূস করছে? না, এটা তো ওই সরকারের আর্মি করে দিয়েছে ভোট, ইউনূস চায় নাই, বলছে না যে 3 দিন পরে রেজাল্ট দেওয়া হবে, 180 দিন পরে ক্ষমতা হস্তান্তর, বলে নাই? আর্মি বলছে নো, 18 মাস মিনস 18 মাস। আর্মির এটা আর্মি করেছে, কিসের ইউনূস করেছে? প্রোগ্রাম করতে চেয়েছে, এগুলো আমরা বুঝি এগুলি। দেখেন, একটা হয়েছে যে গুম হয় নাই, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সব নেগেটিভ গ্রাফ, প্রত্যেকটা নেগেটিভ। এবং প্যান্ডোরার বাক্স খোলা শুরু হয়েছে, দেখেন কত জিনিস বের হচ্ছে। এই মাইলস্টোনের পড়তেছে বাচ্চারা, সামন্তলাল আগ্রহ প্রকাশ করছে, তাকে যেতে দেয় নাই, ভাবেন একবার, ঠিক আছে? তারপরে এই যে কিচেন ক্যাবিনেটে কি হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, কেউ জানে না কিভাবে হয়েছে, কেউ জানে না। তারপরে এই যে আমরা শিশুরা যদি হাম না হইতো, আমরা কি জানতাম যে হামের টাকা? এটা তো আল্লাহ বোধহয় আমাদেরকে মানে বোঝানোর জন্য এই হামে মৃত্যুগুলি হয়েছে, যে দেখো ইউনূস কি করছে। হ্যাঁ, তো ফলে সবই তো বেরোচ্ছে আস্তে আস্তে। আমার কথাটা হচ্ছে যে আপনি যদি 17 বছরের জন্য হোয়াইট পেপার করতে পারেন, শ্বেতপত্র করতে পারেন, হ্যাঁ, সেই শ্বেতপত্র নিয়েও তো অনেক কথা আছে। ওই যে উনি যেটা বললেন, আমি তো এগ্রি করি, বলছিল না ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যে 2 মাসের মধ্যে সব টাকা ফেরত আসবে, পাচারকৃত টাকা আসছে এক পয়সা। আমি তো একটা চ্যানেলে বলছিলাম যে $50, আপনারা তো বলতেছেন $254 বিলিয়ন, $50 বিলিয়ন আনেন, তাহলে বুঝবো যে হ্যাঁ এত টাকা পাচার হয়েছে। ওই $1 তো আনতে পারেন না, সব লম্বা লম্বা কথা। হ্যাঁ, লম্বা লম্বা কথা শুনছি শুধুমাত্র। আমরা যাব না, তারা আসবে, কি বলে যে দরখাস্ত আসতেছে আমাদের কাছে, এটা 25 সাল 26 সালে কি হবে, 27 সালে কি হবে, মানে কি বলবো, এর মতো একটা ফালতু লোক। হ্যাঁ, সেই রেজিমটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। আমি তো বললাম, যদি ইনভেস্টিগেশনে যাওয়া হয়, দেখবেন যে কত রকমের এনামলি, কত রকমের যে মানে এটা বের হবে, বুঝছেন? কিন্তু ওই কারণ বুঝি, ইউনূসকে হোস্টাইল করা যাবে না। হ্যাঁ, এটা কি ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের লন্ডন বৈঠকের কারণেই? না, লন্ডন বৈঠক না, দেখেন না, এই যে ধরেন চুক্তিটা, না, এই চুক্তিটা যে কোনো অন্ধ লোকই বলবে, যে পড়তে পারে না, সেও বলবে যে এইটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মকভাবে, এবং শুধু স্বাধীনতা, আমাদের কৃষি, আমাদের এন্টায়ার ইকোনমির জন্য কি ডিভাস্টেটিং। অথচ এই চুক্তিটা পার্লামেন্টে আলোচনাই হলো না। কেন হলো না? যে পার্লামেন্টে আলোচনা হলে তো ইউনূস এখানে প্রাসঙ্গিক হয়ে যাবে। আপনি বুঝেন কে? এই শুনেন, হাম এবং চুক্তি, এই দুইটা সেন্সিটিভ ইস্যু তো পার্লামেন্টে আলোচিত হতেই হবে না? 550 শিশু মারা গেছে, হ্যাঁ, কি কারণে মারা গেল, এটা পার্লামেন্টে আলোচিত হবে না? এত বড় একটা চুক্তি পার্লামেন্টে আলোচনা হবে না? রুবিন ফারহানা আলোচনা করতে গেছে, তাকে থামায় দেওয়া হয়েছে হামের ব্যাপারে। হ্যাঁ, তো ফলে এই যে সবসময় ইউনূসকে মানে নিরাপদ রাখা, হ্যাঁ, এইটা একটা টেন্ডেন্সি দেখতেছি। এবং এটার কারণটাই হচ্ছে যে এই ইউনূসকে হস্টাইল করলে আমেরিকাও হস্টাইল হবে, এই রাজনীতিটা কঠিন হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। যে